রাজনীতিতে শেষ কথা বলে কিছু যে নেই তার সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত সাম্প্রতিক সময়ে তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন। শুধু তাই নয়, তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনের পরে সারা বাংলাদেশে এমন সম্বর্ধনা পাওয়া, ভারত থেকে এমন স্বীকৃতি, এমন সম্বর্ধনা পাওয়া, আর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আর লক্ষ লক্ষ লোকের সমাবেশ। মানে কখন যে রাজনীতিতে কে অপরাধীর ভূমিকায় থাকেন আর কে বিচারকের ভূমিকায় থাকেন সেটা বলা মুশকিল। কি শর্ত মেনে নিয়ে তারেক রহমান দেশে ফিরতে পেরেছেন সে প্রসঙ্গে সবচেয়ে বেশি যেই বিষয়টি আলোচিত হয়ে এসেছে সেটি হচ্ছে যে বাংলাদেশে একটা অন্তর্ভুক্তিমূলক রাজনীতির সুযোগ আবারও সৃষ্টি করার একটা শর্ত মেনে তিনি দেশে এসেছেন। তার উপরে বিশেষভাবে ভারতের তরফে এমন চাপ, এমন শর্ত দেওয়া ছিল যে তিনি অন্তর্ভুক্তিমূলক একটা নির্বাচনের চেষ্টা করবেন, মানে ফেব্রুয়ারির নির্বাচনটাকেও অন্তর্ভুক্তিমূলক করবার চেষ্টা করবেন। সেটা যদি সম্ভব না হয় তাহলে তিনি ফেব্রুয়ারির নির্বাচনের পর দায়িত্ব গ্রহণ করবার পরপরই আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আবারও মানে বৈধ রাজনীতিতে পরিণত করতে যথাযথ ব্যবস্থা নেবেন। মানে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবেন, এই শর্তেই তারেক রহমান দেশে ফিরতে পেরেছেন। তারপর 25 তারিখ দেশে ফিরে তারেক রহমান যে বক্তৃতা দিয়ে আসলে জনমনে একটা ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছেন, যেই বক্তৃতায় তিনি ঐক্যবদ্ধ দেশের কথা বলেছেন। তিনি বলেছেন বাংলাদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় সমতলের সকল মানুষকে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজে লাগতে হবে। যেখানে তিনি বলেছেন যে একটা নিরাপদ বাংলাদেশ তৈরি করাই তাঁর মূল লক্ষ্য, যেখানে তিনি বলেছেন আমরা শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই, সেসব বাক্য শুনে আরো বেশি করে একদল মানুষের মধ্যে এই বিশ্বাস ভীষণভাবে দানা বেঁধে উঠেছিল যে তারেক রহমান আসলে কোনো প্রতিশোধমূলক রাজনীতি করতে চান না। তিনি রাজনীতিকে প্রতিহিংসা এবং প্রতিশোধের ঊর্ধ্বে নিয়ে গিয়ে একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি করবেন, যাতে বাংলাদেশে আবারও আওয়ামী লীগ এবং বিএনপির যে দ্বিদলীয় মানে রাজনৈতিক ব্যবস্থা চলছিল সেটা আবার ফেরত আসে, যার ফলে চরমপন্থী রাজনীতি উস্কে দিচ্ছে যারা দেশে, সেই পক্ষটি একরকম পিছিয়ে পড়তে বাধ্য হয়। এমন নানা রকম তত্ত্ব তারেক রহমানের আশা ঘিরে কিন্তু চলছিল। এমনকি তারেক রহমান খ্রিস্টীয় নববর্ষের যে শুভেচ্ছা দিয়েছেন সেখানেও তিনি বলেছেন যে ধ্বংস নয়, প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে হবে, কারণ ঐক্যবদ্ধ বাংলাদেশই সবচেয়ে শক্তিশালী বাংলাদেশ। কিন্তু যারা বাংলাদেশের রাজনীতিটা মানে খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং যুক্তি দিয়ে বিশ্লেষণের চেষ্টা করছিলেন, তাদের পক্ষে বোঝা খুব মুশকিল হচ্ছিল যে ঠিক কি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে এমন বিপদে উদ্ধারে বিএনপির পক্ষে এগিয়ে আসা সম্ভব, কিংবা তার মানে আওয়ামী লীগ বিএনপির একটা রাজনৈতিক মৈত্রী হবার মানে পরিস্থিতি কিভাবে সম্ভব। কারণ তারেক রহমান আসার পরপরও কিন্তু আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, নেতাকর্মী, সমর্থকদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাষণ দিয়ে বলেছেন 17 বছর পর প্রেসিডেন্ট জিয়ার ছেলে ফিরেছেন বটে, কিন্তু যুব দলের এক নেতাই প্রথম 32 নম্বরে আগুন দিয়েছিল 32 নম্বর ভাঙার সময়। এবং তারেক রহমান প্রসঙ্গে মানে আওয়ামী লীগের যেসব অভিযোগ, তার মধ্যে একটা শীর্ষ অভিযোগ হচ্ছে এই যে 21শে আগস্ট যে গ্রেনেড হামলায় আওয়ামী লীগ তার নেতাকর্মীদের হারিয়েছে, যেই 21শে আগস্ট গ্রেনেড হামলা আওয়ামী লীগ মনে করে তার সভানেত্রীকে উদ্দেশ্য করে চালানো হয়েছিল, সেই গ্রেনেড হামলার পেছনে প্রধানতম ভূমিকা পালন করেছেন এই তারেক রহমান। কাজে এবং তারেক রহমান যে দেশে ফিরেছেন যে সব মামলা থেকে খালাস পেয়ে, তার মধ্যে একটা হচ্ছে এই 21শে আগস্ট গ্রেনেড হামলা। তারেক রহমান প্রসঙ্গে গত কমাসে মানে বিএনপি সঙ্গে আওয়ামী লীগের কোনো রাজনৈতিক মৈত্রী হতে পারে কিনা, মানে বিএনপি যখন গত 15 মাস কোণঠাসা অবস্থায় ছিল তখন প্রায়শই যখন বিশ্লেষকরা এই আলোচনা তুলতেন তখন বারবার আলাপ হতো যে
সারা বাংলাদেশে আসলে আওয়ামী লীগ নেতাকর্মী সমর্থকদের ওপর যত মামলা দেওয়া হচ্ছে তার সিংহভাগই দিচ্ছেন বিএনপির নেতাকর্মী সমর্থকেরা। এবং এই যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপর যেসব মব হামলার ঘটনা ঘটছে, বাড়িঘরে ভাঙচুরের ঘটনা ঘটছে, সেসবও দেখা যাচ্ছে শেষ পর্যন্ত স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতৃবৃন্দই জড়িত থাকছেন। কাজে এই অবস্থায় একটা মৈত্রী বা রাজনৈতিক কৌশল হিসেবেও এই দুই দলের কাছাকাছি আসা সম্ভব, সেটা বিশ্বাস করতে আবার আরেক দলের খুব কষ্ট হচ্ছিল। কিন্তু অনেকেই বলছিলেন রাজনৈতিক কৌশলে রাজনীতির পালাবদলে কি না ঘটতে পারে। আর বিশেষ করে তারেক রহমান আসার পরে ভারতকে একটা ফ্যাক্টর ধরে অনেকেই বলছিলেন ভারত শুধুমাত্র এই শর্তেই যে তারেক রহমানের বিএনপিকে আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ করে দিতে হবে, শুধুমাত্র এই শর্তেই তারেক রহমানের ফেরার বিষয়ে এবং তারেক রহমানের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার বিষয়ে ভারত এমন সমর্থন দিচ্ছে। ভারত তারেক রহমানকে যে ভীষণভাবেই সমর্থন করছে সেটা খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের প্রতিক্রিয়ায় স্পষ্ট। ভারত তার পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে প্রধানমন্ত্রী মোদীর বার্তা ব্যক্তিগতভাবে তারেক রহমানের হাতে তুলে দিতে ঢাকা পাঠিয়েছিল। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বাংলাদেশের হাই কমিশনে গিয়ে দিল্লিতে শোক বইয়ে লিখে এসেছেন যে খালেদা জিয়াকে ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে তার ভূমিকার জন্য ভারত চিরকাল কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। কাজেই ভারত যে বিএনপিকে পছন্দ করে ফেলেছে, তারেক রহমানের বিএনপিকে পছন্দ করে ফেলেছে, তারেক রহমানকে নেতা হিসেবে মেনে নিয়েছে এবং বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, ভারত সম্ভবত ব্যাপারটাতে রাগঢাক করছে না। কিন্তু এই বিএনপি কি আওয়ামী লীগকে কোনো ছাড় দেবে? আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাবে? বিএনপির সম্ভবত সেটা পরিষ্কার করা জরুরি ছিল। এবং বেগম খালেদা জিয়ার জানা যায় যেখানে লক্ষ 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 মানুষের সমাবেশ হয়েছিল, সেখানেও তারেক রহমান পুত্র হিসেবে এসে ধর্মীয় এবং সামাজিক প্রথা অনুযায়ী মায়ের ঋণ পরিশোধের প্রতিশ্রুতি এবং মায়ের জন্য দোয়া চাওয়া ছাড়া অন্য কোনো কিছু না বললেও তাদের দলের পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান যে বক্তৃতা দিয়েছেন সেখানে পরিষ্কার যে শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলার জন্য যেমন আওয়ামী লীগ, বিএনপি সরকার, খালেদা জিয়ার সরকার, খালেদা জিয়া পুত্র তারেক রহমানকে দায়ী করে, ঠিক তেমনি বিএনপি খালেদা জিয়াকে জেলে রেখে একটা অস্বাস্থ্যকর পরিবেশে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার জন্য সরাসরি দায়ী করে শেখ হাসিনাকে। শুধু কি খালেদা জিয়ার শারীরিক অসুস্থতার জন্যই বিএনপি, নজরুল ইসলাম খান আওয়ামী লীগকে দায়ী করলেন, শেখ হাসিনাকে দায়ী করলেন, নাকি শেখ হাসিনাকে আসলে তারেক রহমানদের পুরো পরিবারের যে দুর্ভাগ্যজনক পরিস্থিতি, যেখানে দুই ছেলে মা থেকে আলাদা, এক ছেলের মৃত্যু হলো মালয়েশিয়ায় নির্বাসিত অবস্থায়, এই পুরো পরিস্থিতিটার জন্য বিএনপি আসলে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারকে দায়ী করে?
নজরুল ইসলাম খানের এই বক্তৃতাটা এই যে বিএনপির এক রকমের আনুষ্ঠানিক অবস্থান আওয়ামী লীগের রাজনীতি সম্পর্কে, আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ সম্পর্কে, সেটা বুঝতে অসুবিধা হয় না এবং সে কারণেই তারা এই দিনটিকে বেছে নিয়েছিলেন। কারণ তারেক রহমান আসার পর থেকে যেটা বলছিলাম, ভীষণভাবে এই প্রচারণা চলছিল যে তিনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনার শর্তে দেশে আসার সুযোগ পেয়েছেন। তরুণ নেতারা জাতীয় নাগরিক পার্টির তারা জামায়াতে ইসলামীতে গিয়ে যোগ দিল এবং বলতে থাকলো যে একমাত্র জামায়াতে ইসলামী ছাড়া আর কোনো দলকে তাদের কাছে বিচার সংস্কার মানে জুলাই আন্দোলনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ বলে মনে হচ্ছে না। নজরুল ইসলাম খান বলছেন যে খালেদা জিয়াই ছিলেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান মুখ, প্রধান অনুপ্রেরণা। আর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যখন ভারত বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অসামান্য অবদানের কথা প্রধানমন্ত্রী মোদীর পক্ষ থেকে স্মরণ করতে ঢাকায় উপস্থিত, তখন নজরুল ইসলাম খান তার বক্তব্যে বিএনপির তরফে এটাও মনে করান যে খালেদা জিয়া যেমন 15 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের প্রধান মুখ ছিলেন, ঠিক তেমনি তিনিই ছিলেন বাংলাদেশের আধিপত্যবাদ বিরোধী রাজনীতির সবচেয়ে শক্তিশালী অনুপ্রেরণা। নজরুল ইসলাম খান বললেন, তবে রাজনীতিতে যেমন শেষ কথা বলে কিছু নেই, রাজনীতিতে পরম শত্রুও যেমন মিত্র হয়ে উঠতে পারে, তেমনি রাজনীতিতে শেষ কথা বলে কিছু যে নেই তার সবচেয়ে বড় প্রমাণ সম্ভবত সাম্প্রতিক সময়ে তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তন। শুধু তাই নয়, তারেক রহমানের স্বদেশে প্রত্যাবর্তনের পরে সারা বাংলাদেশে এমন সম্বর্ধনা পাওয়া, ভারত থেকে এমন স্বীকৃতি, এমন সম্বর্ধনা পাওয়া, আর বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আর লক্ষ লক্ষ লোকের সমাবেশ। মানে কখন যে রাজনীতিতে কে অপরাধীর ভূমিকায় থাকেন আর কে বিচারকের ভূমিকায় থাকেন সেটা বলা মুশকিল। তারেক রহমান যখন 2008 সালে দেশ ছেড়েছিলেন তখন তো নয়, এমনকি নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বরের 12-13 তারিখে তারেক রহমান দেশে ফেরবার তারিখ ঘোষণার আগ পর্যন্ত, এমনকি 25শে ডিসেম্বর তিনি দেশে পা রাখবার আগ পর্যন্তই সম্ভবত একটা বিরাট অংশের মানুষ ভাবতেই পারেন নাই যে সত্যি তারেক রহমান শেষ পর্যন্ত দেশে ফিরতে পারবেন এবং এতটা সম্বর্ধিত হয়ে দেশে বিদেশে এতটা গ্রহণযোগ্যতা নিয়ে দেশে ফিরতে পারবেন। কাজেই রাজনীতিতে কখন যে কি পাল্টে যায়, কোন দাবার গুটি কোথায় কোন চালে কাজে লাগে তা বলা সত্যি মুশকিল। ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর সামরিক বিমানে সামরিক ঘাঁটিতে নামলেন কেন? আপনারা জানেন যে আজকে বাংলাদেশের ইতিহাসে এ যাবৎকালের সম্ভবত বৃহত্তম একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা বা শেষ বিদায়। এই শেষ বিদায়কে কেন্দ্র করে বিদেশি বিভিন্ন দেশের অতিথিরা এসছেন। পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার এসছেন, নেপালের পররাষ্ট্রমন্ত্রী এসছেন, যে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশে এসছেন এবং শেষকৃত্যে অংশ নিয়েছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি ভারতের প্রধানমন্ত্রীর তরফ থেকে শোক বার্তা হস্তান্তর করেন। সবকিছু ঠিক আছে। আমার কাছে খুব একটা এক্সেপশনাল ঘটনা লেগেছে, কারণ এস জয়শঙ্কর সামরিক বিমানে বাংলাদেশে এসছেন এবং একই সাথে তিনি বাংলাদেশের একটি সামরিক ঘাঁটিতে নেমেছেন। বিভিন্ন পত্রপত্রিকা বিভিন্নটা লিখেছে, কিন্তু বাংলাদেশের 1 নম্বর পত্রিকা প্রথম আলো কি লিখছে দেখুন, যে আজ বেলা 11টার দিকে জয়শঙ্কর ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ বিমান বাহিনীর বাসার ঘাঁটিতে এসে পৌঁছালে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, আন্তঃসরকারি সংস্থা ও কনসুলার বিষয়ক এম ফরহাদ হোসেন। এস জয়শঙ্করের আজ বিকেলে নয়াদিল্লির উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে। নিশ্চয়ই ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাও ছিলেন।
প্রণয় ভার্মাও স্বাগত জানিয়েছেন, কোন কোন গণমাধ্যমে এসে যে প্রণয় ভার্মাও ছিলেন। শুধু প্রথম আলো নয়, আরেকটি পত্রিকাও দেখছি যে ট্যাবলয়েড পত্রিকা মানবজমিনও লিখেছেন যে একটি সামরিক বিমানে এসছেন এবং সামরিক ঘাঁটি বাসারে নেমেছেন। ঘাঁটি বাসারটা কি? বাংলাদেশ বিমান বাহিনীর একটি সামরিক ঘাঁটি এবং যেটি তেজগাঁ বিমানবন্দর হিসেবে খ্যাত। এটি এখন কিন্তু সামরিক বিমান বাহিনীর ঘাঁটি বলা যায়, ঘাঁটি বাসার। স্বাভাবিকভাবে বিদেশি অতিথি এলে কোথায় নামেন? বিদেশি অতিথি শাহজালাল বিমানবন্দরে নামেন, বিশেষ ফ্লাইটে এলেও শাহজালাল বিমানবন্দরে নামেন। কিন্তু এস জয়শঙ্কর এলেন বিশেষ ফ্লাইট, সামরিক ফ্লাইট। এস জয়শঙ্কর একজন বেসামরিক নাগরিক, বেসামরিক কর্মকর্তা, কিন্তু তিনি এলেন ভারতীয় সামরিক বাহিনীর বিমানে এবং শুধু তাই নয়, নামলেনও সামরিক ঘাঁটিতে। আসলে অনেক প্রশ্নের উদ্রেক করে, আমি জানি না এটা কি কোনো বিশেষ ঘটনা কিনা, কিন্তু বিশেষভাবে চোখে পড়লো। অন্যান্যরা দেখলাম যে কারো কথা কোনো গণমাধ্যমে কোনো জায়গায় পেলাম না যে পাকিস্তানের স্পিকার, জাতীয় পরিষদের স্পিকার এসেছেন, স্পিকার শাহজালাল বিমানবন্দরে নেমেছেন, কিংবা নেপালের পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, তিনি শাহজালাল বিমানবন্দরে নেমেছেন, আরো অনেকে এসেছেন, তারা শাহজালাল বিমানবন্দরে নেমেছেন। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কেন ঘাঁটি বাসারে নামলেন? শুধু তাই নয়, আমরা এই ভিডিওটা যে মুহূর্তে নির্মাণ করছি ততক্ষণে নিশ্চয়ই এস জয়শঙ্কর ভারতে ফিরেও গেছেন এবং এই ভিডিও নির্মাণকালে আমরা দেখছি যে এই যে বিদেশি যে সব অতিথি এসছেন এর মধ্যে বেশি স্পিকার পর্যায়ে, কারণ রাষ্ট্রপ্রধান সরকার প্রধানের পরে কোনো দেশের স্পিকার অনেক গুরুত্বপূর্ণ, তৃতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তির মর্যাদায় থাকেন। এই যে পাকিস্তানের স্পিকার সরদার আজ সাদিক, পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার, তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী নন্দ শর্মা, তিনি প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন বা করছেন, আমরা দেখছি। কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তারেক রহমানের বাইরে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেননি, এমনটাই আমরা এখন পর্যন্ত জানি। তবে সরকারের কয়েকজন উপদেষ্টা, যেমন আইন উপদেষ্টা আসিফ নজরুল কিংবা নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন, সেটি সংসদ ভবনে সাক্ষাৎ করেছেন। নেপালের পররাষ্ট্রমন্ত্রী কিংবা পাকিস্তান জাতীয় পরিষদ স্পিকার যমুনায় গিয়ে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেছেন। আমরা যতদূর জানি যে এস জয়শঙ্করের সঙ্গে জয়শঙ্কর যমুনায় যায়নি বা বৈঠক হয়নি। বাবারও বলছি যে তিনি ইতিমধ্যেই দেশে ফিরে গেছেন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, যে সামরিক বিমান, সামরিক ঘাঁটি, এটি বারবারই প্রশ্ন আসছে যে বাংলাদেশ পরিস্থিতি, বাংলাদেশ ভারত বিরোধী একটা অগ্নিগর্ভ এবং সাম্প্রতিক সময়ে উত্তেজনা, এই উত্তেজনার মধ্যে জয়শঙ্কর কি বাংলাদেশে একটি সামরিক মহড়া দিয়ে গেলেন, এমন প্রশ্ন আসে। কারণ এটি একদম ব্যতিক্রম, আমার কাছে ব্যতিক্রম মনে হয়েছে। কারণ মূলধারার গণমাধ্যম, প্রথম আলো বলছে, মানবজমিন বলছে, ভারতীয় গণমাধ্যম, দু একটা গণমাধ্যমেও দেখেছি যে সামরিক বিমানে সামরিক ঘাঁটিতে নেমেছেন। বাংলাদেশের এই অগ্নিগর্ভ পরিস্থিতিকে কি বোঝানোর জন্য যে এস জয়শঙ্কর সামরিক ঘাঁটিতে নামলেন? কোন ধরনের নেতিবাচক আশঙ্কার জায়গা থেকে তিনি এরকম ব্যবস্থা নিয়ে, এমন প্রোটেকশন নিয়ে এসেছেন কি? এমনটাই কি কূটনৈতিকভাবে এমন নজিরবিহীন সফর কি হয়? নজিরবিহীন এ কারণেই বলছি, কারণ আর বিশেষ করে অন্যান্য অতিথিরা শাহজালাল বিমানবন্দর এলেন এবং ম্যাক্সিমাম কমার্শিয়াল বিমানে আসেন কিংবা বিশেষ বিমানে যদিও আসেন, সেখানেই সেই বিমান ল্যান্ড করে বা যেখানে সাধারণত যাত্রী পরিবহন হয়। কিন্তু
জয়শঙ্করের বিষয়টি এটি গণমাধ্যমের ভুল নাকি এটি বিশেষ বার্তা, এই প্রশ্নটা কিন্তু থেকে যায়। আমার কাছে মনে হচ্ছে যে এটি যদি তাই হয় যে আসলে সামরিক বিমান সামরিক ঘাঁটিতে, তাহলে এস জয়শঙ্কর বাংলাদেশে আসলে একটি সামরিক মহড়াও দিয়ে গেলেন, সাবেক প্রধানমন্ত্রী শোক জানিয়ে গেছেন, সাথে একটা সামরিক মহড়া দিয়ে গেছেন। আমি মনে করছি এটি। আপনাদের কাছে যদি এটার কোনো সুস্পষ্ট ব্যাখ্যা থাকে, আমার জ্ঞানের সীমাবদ্ধতা থাকতে পারে, আপনারা দয়া করে কমেন্ট অপশনে লিখবেন। আমি আপনাদের জ্ঞান থেকে সমৃদ্ধ হবার চেষ্টা করব। এই মুহূর্তে এ পর্যন্ত।